যে সংগঠন দেশের জাতীয় পতাকা অর্ধ শতক ধরে নিজেদের দপ্তরে ওঠাতে লজ্জা পেত, যে সংগঠনকে ভারতে আর চোখে দেখলেই তার গায়ে দেশদ্রোহী তকমা সেঁটে দেওয়া হয়, সেই আরএসএস আর তার সুপ্রিমো মোহন ভাগবতকে এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে সোজা সন্ত্রাসবাদী আর নফরতের ফেরিওয়ালা বলে ধাক্কা দিল কানাডা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামী 31শে আগস্ট টরন্টোয় মোহন ভাগবতের পা রাখার কথা, কিন্তু তার আগেই কানাডার পার্লামেন্ট থেকে শুরু করে রাজপথ অগ্নিগর্ভ। কানাডার দুই প্রভাবশালী সাংসদ খোদ সরকারকে চিঠি দিয়ে দাবি তুলেছেন, ভাগবতকে কানাডায় ঢুকতে দেওয়া যাবে না, ব্যান করো আরএসএসকে, তাদের ফেলে দাও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তালিকায়। কিন্তু কেন? এ তো শুধুমাত্র একটা হিন্দুত্ববাদী সংগঠনের নয়, বিদেশের মাটিতে আমাদের গোটা দেশের লজ্জা। কেন কানাডায় দেশের ভাবমূর্তি এভাবে খড়কুটোর মতো জ্বলছে? আর ইতিহাসের আয়নায় দাঁড়িয়ে 52 বছরের কোন কালো সত্যিটা ঢাকতে গিয়ে আজ চরম বিপদে সংঘপ্রধান? সোজা হয়ে বসুন, আজ সমস্ত রাজনৈতিক রূপকথার আড়ালে থাকা আরএসএস এর আসল সত্যিটা না মেলে ধরবো আমরা। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আরএসএস কে নিষিদ্ধ করো, এদের জঙ্গি সংগঠনের তালিকায় ফেলে নেটওয়ার্ক আর সমস্ত কাজকর্মের তদন্ত চালু করো। মোহন ভাগবতকে কিছুতেই কানাডার মাটিতে পা রাখতে দেওয়া যাবে না, ঠিক এই আওয়াজটাই এখন উঠছে কানাডায়। এই নিয়ে প্রথম সারি সংবাদ মাধ্যম দ্য স্ক্রল বিস্তারিত খবর প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস থেকে দ্য টেলিগ্রাফ অনলাইনেও এই খবর প্রকাশিত হয়েছে। কানাডার বিরোধী দল জগমিত সিং এর নেতৃত্বাধীন নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি তাদের ওয়েবসাইটে এই খবর ফলাও করে ছাপা হয়েছে। ভারতে আরএসএস এর ভূমিকা নিয়ে বহু পুরনো তর্ক আছে। গান্ধীজি হত্যা থেকে শুরু করে একাধিক সাম্প্রদায়িক হিংসায় এদের নাম বারবার উঠে এসেছে, কিন্তু এবার দেশের মানচিত্র পেরিয়ে বিষয়টা অন্য মাত্রা পেল। কানাডার বুক থেকে অভিযোগ উঠছে, এই সংগঠন নাকি শুধু অপরাধী চক্রের সাথেই যুক্ত নয়, তাদের নাকি সরাসরি যোগ রয়েছে নানা চরমপন্থী গোষ্ঠীর সঙ্গেও। আগামী 31শে আগস্ট কানাডা সফরে যাওয়ার কথা সরসংঘ চালক মোহন ভাগবতের, আর ঠিক তার আগেই উত্তাল সে দেশের রাজনীতি। মূল অভিযোগ কি? অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আর ঘৃণা ছড়ানো। দাবি পরিষ্কার, ভাগবতের প্রবেশ ঠেকাতে হবে। এদিকে ভারতে বা ছবিটা আলাদা কোথায়? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিচার বিভাগ, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে নিজেদের প্রচারক বসিয়ে পুরো ব্যবস্থাটাই বদলে ফেলার অভিযোগ তো নিত্যদিনের। এমনকি এদের অফিসিয়াল রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুললেও এরা নাকি 100 মাইল দূরে পালায়। বিপদের জায়গাটা কিন্তু অন্য জায়গায়। ভারতের ভেতরে যখন সংঘের বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন নাম খারাপ হয় একটি নির্দিষ্ট সংগঠনের, কিন্তু বিদেশে যখন এদের বিরুদ্ধে আঙুল ওঠে তখন বিদেশের মাটিতে নাম ডোবে খোদ ভারতের। দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। কথাগুলো কিন্তু হাওয়ায় ভেসে আসা নয়। কানাডার বিরোধী দলের দুজন সাংসদ খোদ নিজেদের সরকারকে চিঠি লিখে এসব কথা জানিয়েছেন। এর সঙ্গে সুর মিলিয়েছে শত শত নাগরিক সংগঠন। চিন্তা করে দেখুন, জাতির বিরুদ্ধে বিদেশের মাটিতে গিয়ে এমন মারাত্মক সব অপকর্মের অভিযোগ উঠছে, তারা দেশের ভেতরে কি পরিবেশ তৈরি করে রেখেছে? দেশে এখন অন্যান্য বিরোধী সাংসদেরাও মুখ খুলতে শুরু করেছেন। সবার একই প্রশ্ন, দেশ জুড়ে এত বড় হুলস্থুল, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? তিনি কেন পর্দায় মুখ ঢেকেছেন? কানাডার অভিযোগের পর এখন ভারতেই নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি মণিপুর থেকে শুরু করে দেশের নানা প্রান্তে যা ঘটছে তার পেছনেও কি একই ধরনের ছক কাজ করছে? এবার আসি মূল ঘটনায়। আগামী 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর টরন্টোতে আরএসএস প্রধান মোহন ভাগবতের যাওয়ার কথা। প্রবাসী ভারতীয়দের এক জনসভায় তার বক্তব্য রাখার কথা, পাশাপাশি কিছু বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে। বলা হচ্ছে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তারের অংশ হিসেবেই এই সফর। জানিয়ে রাখা ভালো, এটি মোহন ভাগবতের প্রথম কানাডা সফর এবং বিগত প্রায় 20 বছরের মধ্যে কোনো আরএসএস প্রধানের প্রথম সে দেশে পা রাখা। কিন্তু সফর শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে তীব্র বিরোধিতার প্রাচীর। গত 6ই আগস্ট থেকে কানাডার একের পর এক নাগরিক সংগঠন প্রকাশ্যে এই সফরের বিরোধিতা করা শুরু করে। রিপোর্ট অনুযায়ী ভাগবতের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে তোলা চিঠিতে সমর্থন জানিয়েছে 200টিরও বেশি কানাডিয়ান সিভিল সোসাইটি অর্গানাইজেশন। অন্যান্য সূত্র বলছে মানবাধিকার ও ধর্মীয় সংগঠন মিলিয়ে আরও 40টি গোষ্ঠী সরাসরি মাঠে নেমেছে। উত্তাপ আরও বাড়ে ঠিক তার পরদিন, অর্থাৎ 7 আগস্ট। কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির দুই প্রভাবশালী সাংসদ, যাদের একজন পররাষ্ট্র নীতি বিষয়ক সমালোচক এবং অন্যজন অভিবাসন ও জননিরাপত্তা বিষয়ক, সরাসরি সরকারের কাছে দরবার করেন। তারা সেই দেশের বিদেশ, জননিরাপত্তা এবং অভিবাসন মন্ত্রীদের উদ্দেশ্যে চিঠি লিখে আরএসএস এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও ভাগবতের সফরের আটকানোর দাবি জানান।
চিঠিতে অত্যন্ত মারাত্মক কিছু অভিযোগ তুলেছেন কানাডার দুই সাংসদ। নাম্বার 1, ঘৃণা ভাষণ, হেট স্পিচ। ভাগবতের বিরুদ্ধে তার জীবনের ইতিহাস জুড়ে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে কানাডার অভিবাসন আইন অনুযায়ী তিনি সেই দেশে প্রবেশের অযোগ্য। নাম্বার 2, সংখ্যালঘুদের উপর অত্যাচার। অভিযোগ তোলা হয়েছে তিনি ও তার সংগঠন ভারতে ধর্মীয় সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের বিরুদ্ধে ঘৃণা ও হিংসা উস্কে দেয়। নাম্বার 3, চরমপন্থী তকমা। চিঠিতে আরএসএসকে একটি চরমপন্থী বা উগ্রবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে। বিদেশের মাটিতে ভারতীয় রাজনীতি নিয়ে এই স্তরের টানাপোড়েন সত্যি নজিরবিহীন। কানাডার দুই এমপির দেওয়া চিঠির বিস্ফোরক সব তথ্য কিন্তু এখানেই শেষ নয়। তাদের দাবির বহর শুনলে যে কেউ চমকে উঠবেন। সাংসদদের সরাসরি অভিযোগ, ভারতের সংখ্যালঘু মুসলিম, শিখ, দলিত এবং অন্য প্রান্তিক সম্প্রদায় টানা বৈষম্য, দমনপীড়ন আর চরম হিংসাত্মক হুমকির মুখোমুখি হচ্ছে। আর এই চরমপন্থার বিষ বাষ্প এখন ভারত ছাড়িয়ে কানাডা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। চিঠিতে স্পষ্ট দাবি করা হয়েছে, ভারতে যেমন মুখ বন্ধ রাখা হয়, কানাডাতেও নাকি ঠিক তাই ঘটছে। যারা আরএসএস এর মতাদর্শের বিরুদ্ধে মুখ খুলছে, কানাডার বুকে দাঁড়িয়ে তাদেরও ভয় দেখানো হচ্ছে, শাসানো হচ্ছে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে ভাগবতের আগমনে কানাডায় হিংসা ছড়িয়ে পড়তে পারে। প্রবাসী সংখ্যালঘু সম্প্রদায় ভীষণ আতঙ্কে রয়েছে। তাদের ভয়, মোহন ভাগবত সে দেশের মাটিতে পা রাখলে কানাডার সামাজিক সম্প্রীতি নষ্ট হবে, উগ্রতা আর হিংসার পরিবেশ আরও বাড়বে। এনডিপি সাংসদদের সবচেয়ে গুরুতর অভিযোগ, আরএসএস সম্পর্কিত নেটওয়ার্ক নাকি সরাসরি কানাডার অভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। আর সরকারের হাতে নাকি এই সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণও রয়েছে। আপনাদের মনে করিয়ে দেই, কানাডিয়ান প্রশাসন এর আগেও ভারত সরকারের কিছু এজেন্টের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ ও হিংসার বড় অভিযোগ এনেছিল। শুধু তাই নয়, 2024 সালেও কানাডায় পার্লামেন্টে এক জরুরি বিতর্ক সভায় আরএসএসকে সরাসরি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি ওঠে। তখনকার মন্ত্রী হরজিত সাজ্জান জবাবে বলেছিলেন, আরএসএস সংক্রান্ত সমস্ত অভিযোগ ও উদ্বেগ তদন্তের জন্য স্বাধীন নিরাপত্তা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। কিন্তু এবারের চিঠির শেষ দাবিটা সবচেয়ে ভয়াবহ। দুই সাংসদের স্পষ্ট বক্তব্য, আরএসএস এর সঙ্গে শুধু যে নানা অপরাধী চক্রের যোগাযোগ আছে তাই শুধু নয়, তালিকাভুক্ত আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর সাথেও তাদের গোপন আঁতাত রয়েছে। তাই কানাডার মতো গণতান্ত্রিক দেশে এমন কোনো ব্যক্তি বা নেটওয়ার্কের জায়গা হওয়া উচিত নয় যারা দুর্বলদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় কিংবা দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। এমনকি এই এনডিপি তাদের সাম্প্রতিক বিবৃতিতে উল্লেখ করেছে, খোদ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিশেষজ্ঞরা কানাডা সরকারকে সতর্ক করেছিলেন, হিন্দুত্ববাদী চরমপন্থী গোষ্ঠীগুলোর হাত থেকে কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়কে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জ নির্দেশও দিয়েছিল। বিদেশের মাটিতে এত বড় আন্তর্জাতিক ও আইনি রাজনৈতিক টানাপোড়েন ভারতীয় ভাবমূর্তির জন্য কতটা বিপজ্জনক তা কি আর আলাদা করে বলতে হবে? কানাডার দুই এমপি এবং শত শত সিভিল সোসাইটি সংগঠন জাস্টিন ট্রুডো সরকারের কাছে ঠিক কী দাবি পেশ করেছেন? তাদের প্রধান দাবিগুলো অত্যন্ত কড়া ও স্পষ্ট। নাম্বার 1, অবিলম্বে ভাগবতের সফর বাতিল ও প্রবেশে নিষেধাজ্ঞা। নাম্বার 2, আরএসএসকে কানাডার সরকারি সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় ঢোকাতে হবে। নাম্বার 3, কানাডার মাটিতে সংঘের যাবতীয় নেটওয়ার্ক, শাখা সম্পর্কিত সমস্ত কার্যক্রমের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা চাপাতে হবে। নাম্বার 4, কানাডার প্রশাসনিক ব্যবস্থায় এদের অনুপ্রবেশ, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং হিংসাত্মক সম্পর্কের পূর্ণাঙ্গ তদন্ত চালাতে হবে। এমপিদের বক্তব্য খুব সোজা, তদন্ত পড়ে চলুক, কিন্তু তার আগে 31শে অগস্টের ভাগবত যাত্রা আটকাতে হবে। অবশ্য এর বিপরীতেও যে সুর ওঠেনি তা কিন্তু নয়। কিছু হিন্দু গোষ্ঠী পাল্টা লেটার ক্যাম্পেইন শুরু করেছে। তাদের যুক্তি, আরএসএসকে একঘেয়ে ফ্যাসিস্ট বলা বা এদের সদস্যদের সন্দেহের চোখে দেখা নাকি কানাডায় বসবাসকারী সাধারণ হিন্দুদের অপমান করা শামিল। কিন্তু এখানেই প্রশ্ন তুলছেন সমালোচকেরা, একটি নির্দিষ্ট মতাদর্শের সংগঠনকে গোটা হিন্দু সমাজের ঠিকাদার ধরে নেওয়া হয় কিভাবে? যে সংগঠন নিয়ে ভারতের ইতিহাস জুড়ে একের পর এক কালো দাগ, প্রধানমন্ত্রী মোদী একসময় যার প্রচারক ছিলেন এবং লালকেল্লা থেকে একে বিশ্বের সর্ববৃহৎ এনজিও বলে দাবি করেছিলেন। গান্ধীজির হত্যার পর পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল যে সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন, আজ পর্যন্ত ভারতের আইনে যার কোনো অফিসিয়াল রেজিস্ট্রেশন নেই। ভারতে সবসময় প্রশ্ন ওঠে, যে সংগঠনের নিজের কোনো আইনি রেজিস্ট্রেশন নেই তাদের 5 স্টার মানের এত সব ঝলমলে দপ্তর বানানোর অঢেল টাকা আসে কোথা থেকে? কিসের এই রহস্যময় গুরু দক্ষিণা? রিপোর্ট বলছে বিশ্বজুড়ে প্রায় 2500 ছোট বড় সংগঠন এদের সঙ্গে যুক্ত। আশ্চর্য বিষয় হলো, বিদেশে যেখানে আইনি কড়াকড়ির কারণে অনেক দেশে এরা নিজেদের রেজিস্টার্ড করিয়েছে, সেখানে ভারতের বুকে নিজেদের আড়ালে রাখতে কোনো রেজিস্ট্রেশনের বালাই নেই। দেশের ভেতর জন্ম নেওয়া সেই সব প্রশ্ন ও বিতর্কের সুরই
আজ কানাডার রাজনীতির মূল টেবিলে গড়াচ্ছে, যা আন্তর্জাতিক আঙ্গিনায় ভারতের ভাবমূর্তিকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। আরএসএস সম্ভবত বিশ্বের একমাত্র সংগঠন যারা নিজেদের আড়ালে সাংস্কৃতিক ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বলে দাবি করে, অথচ যাদের ঘাড়ে সমাজ বিরোধিতা থেকে শুরু করে খোদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মতো মারাত্মক সব অভিযোগ ঝুলছে। এতদিন শুধু রাহুল গান্ধী বা কংগ্রেস নেতারা আরএসএস এর বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু এখন ভারতের অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এ নিয়ে সোচ্চার হয়েছেন। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবের সাম্প্রতিক বক্তব্যেই সেই প্রতিধ্বনি স্পষ্ট। সংসদে এফসিআরএ বিল নিয়ে আলোচনার মাঝেই তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, সরকার আগে স্পষ্ট করে বলুক আরএসএস কি আদৌ কোনো রেজিস্টার্ড সংগঠন? তাদের অফিসিয়াল রেজিস্ট্রেশন কোথায়? কানাডার বুক থেকে ওঠা ঝড় আর আরএসএস এর অভ্যন্তরীণ চরিত্র বোঝার চাবিকাঠি আসলে লুকিয়ে আছে এদের ইতিহাসের পাতার পর পাতায়। চলুন মোহন ভাগবতের কানাডা সফরের বিতর্কের আসল শিকড় ধরে এবার একটু গভীরে নামা যাক। কথা বলা যাক ভারতের জাতীয় পতাকাকে ঘিরে এদের ঐতিহাসিক অবস্থানের উপর। যে তথাকথিত দেশপ্রেমের কথা এরা প্রচার করে তার পেছনের সত্যতা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। দুইটি ঐতিহাসিক দলিল এর প্রত্যক্ষ প্রমাণ দেয়। 15ই আগস্টের ঠিক আগের রাত 14ই আগস্ট 1947 স্বাধীনতার ঠিক প্রাক্কালে আরএসএস এর মুখপত্র অর্গানাইজারের প্রকাশিত সম্পাদকীয়তে কংগ্রেসকে ঠেস দিয়ে পরিষ্কার লেখা হয়েছিল, যারা ভাগ্যের জোরে ক্ষমতায় এসেছেন তারা হয়তো আমাদের হাতে তিরঙ্গা তুলে দেবেন, কিন্তু হিন্দু সমাজ একে মানে এই তিরঙ্গাকে কখনো সম্মান করবে না বা নিজের বলে মানবে না। 3 সংখ্যাটা নিজেই একটা অশুভ সংখ্যা, আর 3 রঙের এই পতাকা নিশ্চিতভাবেই এক খারাপ মানসিক প্রভাব তৈরি করবে এবং দেশের ক্ষতি ডেকে আনবে। কপিরাইটের কারণে অর্গানাইজারের প্রকাশিত মূল যে লেখাটা আমরা দেখাতে পারছি না, তবে এই নিয়ে ইন্ডিয়া এক্সপ্রেসে প্রকাশিত খবরটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় শট সংঘচালক নরেন্দ্র মোদীজি যাকে গুরুজি বলেন, সেই মাধব সদাশিব গোলওয়ালকার তার বাঞ্চ অফ থটস প্রবন্ধ সংকলনে লিখেন, আমাদের নেতারা নাকি স্রেফ অনুকরণ করতে গিয়ে একটি নতুন পতাকা তৈরি করেছেন। গোলওয়ালকারের প্রশ্ন ছিল, 1000 বছরের প্রাচীন এই দেশে কি নিজস্ব কোনো জাতীয় পতাকা ছিল না? সোজা ভাষায় বললে তেরঙ্গা পতাকাকে ভালোবাসা তো দূরের কথা, একটা সময় একে তীব্র ঘৃণা করত এই সংগঠন। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় সেই বহুল আলোচিত প্রশ্ন, কেন প্রায় 52 বছর ধরে আরএসএস নিজেদের নাগপুরের হেডকোয়ার্টারে ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা তোলেনি? সম্প্রতি এক অনুষ্ঠানে মোহন ভাগবতের মুখোমুখি এই প্রশ্নটি ধেয়ে আসে। প্রশ্নটা সিলেবাসের বাইরে থাকায় ভাগবত সরাসরি উত্তর না দিয়ে একটা সিনেমেটিক গল্প বানাতে শুরু করেন। শুনুন আপনারাও সেই গল্প। 1950 से लेकर 2002 तक आरएसएस ने अपने नेशनल हेडक्वार्टर पर इंडियन फ्लैग क्यों नहीं होस्ट? अच्छा, तो हम लोग प्रतिवर्ष 15 अगस्त 26 जनवरी को जहां है वहां फ्लैग होस्टिंग करते हैं। यहां पर एक कैंपस ऋषिबाग में है, एक महल में है, दोनों जगह फ्लैग होस्टिंग होता है। ये हमको सवाल पूछना नहीं चाहिए लोगों ने, क्योंकि एक घटना मैं बताता हूं। स्वतंत्र भारत का झंडा तिरंगी रंग का होगा और कांग्रेस का भी तिरंगी रंग का होगा। उस समय एकमात्र बड़ी राजकीय संस्था कांग्रेस थी, उसकी छत्र छाया में बाकी लोग थे। तो ये तय हो गया 1933 में जलगांव के पास फैजपुर है, वहां पर अधिवेशन हुआ कांग्रेस का। पहली बार 80 फुट ऊंचे पोल पर जवाहरलाल नेहरू जी के हाथ में रस्सी देकर ध्वज फहराया गया, लेकिन वो बीच में लटक गए। 10-1 हजार लोग थे। अब क्या करें, 40 फीट ऊंचा चढ़ना है, बांस पर चढ़ना है। तो एक जवान दौड़ के आया, वो चढ़ा, उसने वो गुत्थी सुलझाई, ध्वज को ऊपर तक ले गया, नीचे आ गया। लोगों ने जय जयकार किया, उसको कंधे पर लिया। जवाहरलाल जी ने उसकी पीठ थपथपाई, कहा कि कल अधिवेशन में आओ, तुम्हारा हम सार्वजनिक अभिनंदन करेंगे। लेकिन वो हुआ नहीं, क्योंकि कुछ लोगों ने उनको जाके बताया कि ये संघ की शाखा में जाता है, तो वो नहीं हुआ। यहां डॉक्टर हेडगेवार थे, उनको पता चला, वो प्रवास करके वहां गए और एक छोटा सा पीतल का ही लोटा उसको बख्शिश दिया, उसकी पीठ थपथपाई। उसका नाम था किशन सिंह राजपूत। वो 7 साल पहले उनका देहावसान हो गया। मैं उनको 2 बार मिला। तो पहली बार ध्वज फहराए जाने में बाधा आई, तब से राष्ट्रीय स्वयंसेवक संघ इस ध्वज के सम्मान के साथ जुड़ा है। 2 दिन ध्वज फहराने की बात है, वो भी हम कर रहे हैं।
परंतु वो फहराए नहीं फहराए, जहां जहां इस ध्वज के सम्मान का प्रसंग आता है, हमारा स्वयंसेवक अपने प्राण भी देने के लिए अग्रपंक्ति में रहा है और रहते रहेगा। গল্পটা শুনতে বেশ রোমাঞ্চকর লাগলেও এর ক্লাইম্যাক্স ও আসল টুইস্ট কিন্তু আরো গভীরে। আচ্ছা, গল্পে তো একটা ক্লাইম্যাক্স থাকতেই হবে, তাই তো? ভাগবতের দাবি অনুযায়ী পরদিন নাকি সেই তরুণের আর কোনো সংবর্ধনাই হয়নি, কারণ কেউ একজন খোদ জওহরলাল নেহরুর কানে তুলে দিয়েছিল যে ছেলেটি আরএসএস এর শাখা করে। ভাগবতের কথায় এই খবর যখন ডাক্তার হেডগেওয়ার মানে প্রথম সরসংঘ চালকের কানে পৌঁছলো, তিনি নিজে এই যুবককে ডেকে একটা পেতলের ছোট কলসিতে জল খাইয়ে কলসিটি উপহার দিলেন। আর ঠিক এই ঘটনাই নাকি তেরঙ্গার সঙ্গে আরএসএস এর ঐতিহাসিক সম্পর্কের সূচনা। আরে বাহ, দারুণ গল্প। কিন্তু এবার একটু ফ্যাক্ট চেক করা যাক ভাগবতের এই বর্ণনার। এক এক করে মিলিয়ে নিন প্রথম ভুল, দেশ ও কাল। 1933 সালে কংগ্রেসের কোনো অধিবেশনই জলগাঁওয়ের কাছে ফৈজপুরে হয়নি। ওই বছর অধিবেশন হয়েছিল কলকাতায়। ফৈজপুরের কংগ্রেস অধিবেশন হয়েছিল আরও পরে 1936 সালে। অর্থাৎ ভাগবতের গল্পের সাথে বাস্তব সময়ের কোনো মিলই নেই। দ্বিতীয় ভুল, পতাকা গ্রহণ। 1933 সালে প্রথম তেরঙ্গা পতাকা গৃহীত হয়নি। এর প্রায় 10 বছর আগে 1923 সালের ফ্ল্যাগ সত্যাগ্রহের সময়ই 3 রঙের পতাকা আকাশে উড়ানো হয়ে গেছে। তৃতীয় ভুল, নেহেরুর ঘটনা। নেহেরুর হাতে দড়ি আর পতাকা উত্তোলনের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ঘটনাটি 1929 সালের রাভি নদীর তীরে পূর্ণ স্বরাজের ঘোষণার সময়। ফৈজপুরের সাথে এর দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। আর চতুর্থ ভুল, অফিসিয়াল স্বীকৃতি। তেরঙ্গাকে কংগ্রেসের সরকারি বা অফিসিয়ালি ঝান্ডা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল 1931 সালের করাচি অধিবেশনে প্রস্তাব পাশ করে। ভাবুন একবার, সাল ভুল, জায়গা ভুল, ঐতিহাসিক ঘটনা প্রবাহ ভুল, আর নেহেরুকে নিয়ে বলা গল্পটাও ডাহা মিথ্যা। আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা ছিল 1950 সালের পর থেকে 2002 সাল পর্যন্ত টানা 52 বছর আরএসএস কেন তাদের হেডকোয়ার্টারে তেরঙ্গা পতাকা তোলেনি। ভাগবত ফৈজপুর শোনালেন, নেহেরুর দড়ি টানাটানির গল্প বললেন, পেতলের কলসি কাহিনী শোনালেন, এমনকি দাবি করলেন ওই পতাকা ওড়ানো লোকটার সাথে নাকি তিনি নিজে জীবনে 2 বার দেখা করেছেন। কিন্তু মূল প্রশ্নের উত্তরটা তিনি এড়িয়ে গেলেন। আরএসএস এর সদর দপ্তরে কেন 52 বছর তেরঙ্গা তোলা হলো না, তার টু শব্দটিও করলেন না। সরকারি ঐতিহাসিক রেকর্ড কি বলে একটু দেখে নেওয়া যাক। নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টারে 2002 সালের আগে তেরঙ্গা তোলা হয়েছিল মোট 2 বার। প্রথমটি 1947 সালের 15ই আগস্ট আর দ্বিতীয়টি 1950 সালের 26শে জানুয়ারি। ব্যাস, এরপর টানা 52 বছর সেখানে তেরঙ্গার নামগন্ধও ছিল না। এই নীরবতা ভেঙেছিল 2001 সালে, তবে সংঘের নিজেদের ইচ্ছে নয়। সে বছর রাষ্ট্রপ্রেমী যুব দলদের 3 জন কর্মী জোর করে আরএসএস এর স্মৃতি ভবনে ঢুকে পড়ে এবং বাধ্য হয়ে সেখানে তেরঙ্গা ওড়ায়। কিন্তু দেশের পতাকা তোলার অপরাধে সংঘ খুশি হওয়ার বদলে উল্টে ওই 3 যুবকের নামে পুলিশে কমপ্লেইন করে। অবশেষে ঠিক তার পরের বছর অর্থাৎ 26শে জানুয়ারি 2002 টানা 52 বছর পর আরএসএস প্রথমবারের মতো নিজেদের ইচ্ছায় হেডকোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলন করে। আর আরএসএস এর ঐতিহাসিক তেরঙ্গা বিরোধিতা, ঐতিহাসিক তথ্যের বিকৃতি আর আজগুবি গল্প বানানোর স্বভাব সব আসলে এক সুসংবদ্ধ কৌশলের অংশ। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যা দিয়ে ধামাচাপা দেওয়া যায়, আন্তর্জাতিক আঙিনায় গিয়ে সেই একই চাল চালতে গেলেই আসল বিপদটা নেমে আসে। আর ঠিক এই কারণেই আজ কানাডার রাজনীতিতে আরএসএস প্রধানের সফরকে কেন্দ্র করে এত বড় ঝড় উঠেছে। সেখানকার প্রশাসন বা নাগরিক সমাজ কিন্তু কোনো বানানো গল্প শুনে ভুলছে না। তারা নজর রাখছে তথ্য, ইতিহাস আর বাস্তব কর্মকাণ্ডের উপর। বিদেশের মাটিতে যখন কোনো সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, ঘৃণা, ভাষণ কিংবা অন্য দেশের নীতিতে অবৈধ হস্তক্ষেপের মারাত্মক অভিযোগ ওঠে, তখন দাগটা শুধু একটা নির্দিষ্ট পতাকা তলে থাকা সংগঠনের গায়ে লাগে না, কালিমা লিপ্ত হয় গোটা ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি। নিজের দেশের ইতিহাস আর জাতীয় পতাকাকে যারা অর্ধশতক ধরে অস্বীকার করে এসেছে, বিদেশের মাটিতে তাদের সেই আদর্শ যখন বিশ্বমঞ্চের মুখোমুখি দাঁড়ায়, তখন সত্যের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কানাডার এই অভূতপূর্ব রাজনৈতিক প্রতিরোধ তাই কেবল মোহন ভাগবতের সফরের উপর লালবাতি নয়, এটি আসলে ইতিহাসের পাতার সেই আয়না যেখানে ঢেকে রাখা সত্যিটা আজ আন্তর্জাতিক অঙ্গনে এসে ধরা পড়ে গেছে। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।